বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ, এবার কাউন্টিংয়ের অপেক্ষা। এই কাউন্টিং ঠিক করে দেবে কার ভাগ্য কোন দিকে এগোচ্ছে। কে বাংলার মসনদে বসবে আবার ক্ষমতায়, এবার সেটাই দেখার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসবে, নাকি ভারতীয় জনতা পার্টি তারা প্রথমবার এই বাংলায় সরকার গঠন করতে পারবে? কোন দিকে এগোচ্ছে বাংলার রাজনীতি এখন সেটাই দেখার। কারণ মানুষ তো ভোটদান করে ফেলেছে। এই ভোটদানের পরবর্তী সময় যে ইভিএম মেশিনগুলো রয়েছে, ব্যালট বক্সগুলো রয়েছে, সেগুলি রাখা হয়েছে স্ট্রং রুমে, নেতাজি ইনডোর, এছাড়াও বিভিন্ন স্ট্রং রুমে গোটা রাজ্য জুড়ে এই ব্যালট বক্স এবং ইভিএমগুলোকে রাখা হয়েছে। এরপর এই ইভিএমের সুরক্ষা সুনিশ্চিত করছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। কারণ এই ইভিএম এবং এই সমস্ত জিনিস নিয়ে গতকাল রাত থেকেই উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। কুণাল ঘোষ, শশী পাজা, তাপস রায় থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা, সেটা তৃণমূল হোক বা বিজেপি হোক, বিভিন্ন জায়গায় তারা অশান্তি করছেন। কারণ স্ট্রং রুমের ভিতর কেউ প্রবেশ করছে কিভাবে, সিল করা ইভিএম কেউ খুলে ফেলছে কিভাবে, এই সিসিটিভি ফুটেজও তৃণমূল প্রকাশ্যে এনেছে। তারপরই উত্তেজনার পারদ আরও চড়তে থাকে। এরপরই ইলেকশন কমিশন সুনিশ্চিত করে দেয় এই ব্যালট, ইভিএম এগুলোর নিরাপত্তা নিয়ে। এরপরই শুরু হবে কাউন্টিং। সেই কাউন্টিংয়ের আগে যে কাউন্টিং এজেন্টরা থাকবেন কাউন্টিং সেন্টারে, প্রতিটা রাজনৈতিক দলের তাদের উদ্দেশ্যে যে রণকৌশল সেটা সাজানো শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বলে ফেলেছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি সাংবাদিক সম্মেলন করে জানাবেন ততক্ষণ পর্যন্ত কেউ কাউন্টিং সেন্টারই ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত কাউন্টিং সেন্টারেই থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দেশ দিচ্ছেন। তার নির্দেশের ওপর প্রত্যেকটা তৃণমূলের কর্মী সমর্থকরা বসে রয়েছেন, এজেন্টরা বসে রয়েছেন, যারা কাউন্টিং সেন্টারে থাকবেন। তারা কাউন্টিং সেন্টারেই, গণনা কেন্দ্রেই কিভাবে গণনা হবে, প্রতিটা ব্যালট খোলার পর, প্রতিটা ইভিএম মেশিনের সিল খোলার পর সেই ইভিএম মেশিনের কাউন্টিং ঠিক কিভাবে হবে, সেই প্রশিক্ষণও কিন্তু ইতিমধ্যেই দিয়ে ফেলা হয়েছে। এরপরই একদিকে যখন এসআইআর আবহ ছিল, এসআইআরের সময় বিএলএ টুরা বা বিএলএরা, বুথ লেভেল এজেন্টরা কিভাবে মাঠে ময়দানে থেকে কাজ করবে, এই নিয়ে বহুবার দলীয় মিটিং করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বহুবার মিটিং করেছেন, বহুবার কর্মীদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন যে এইভাবে কাজ করতে হবে বা পারফরমেন্সই শেষ কথা বলবে। কারণ বিধানসভা নির্বাচনের আগে এসআইআর আবহ এমন একটি সময়কাল ছিল যে সময়কাল কোনো রাজনৈতিক প্রচারের মধ্যে দিয়ে নয়, এসআইআরের মধ্যে দিয়ে মানুষের ঘরে, মানুষের কাছে আরও বেশিভাবে পৌঁছে যাওয়া যেত। আর সেই সুযোগটা 16 আনা উসুল করে নিয়েছে এই তৃণমূলই। এই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে তৃণমূল। তারা যতটা পেরেছে গ্রাউন্ড লেভেলে নেমে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে তারা মাঠে ময়দানে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে এসআইআরে ফর্ম ফিল আপের অসুবিধা থেকে শুরু করে আর কি অসুবিধা হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করেছিল এবং নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার কাউন্টিংয়ের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা ভার্চুয়াল বৈঠকের ডাক দিলেন। কখন? ঠিক শনিবার দুপুরবেলায় এই বৈঠক হবে ক্যামাক স্ট্রিটের অফিস থেকে। তিনি এই বৈঠক করবেন। যারা বুথে থেকে, কাউন্টিং সেন্টারে থেকে এই গোটা কাউন্টিং প্রক্রিয়া দেখবেন, যে এজেন্টরা থাকবেন তৃণমূলের, যে কর্মীরা থাকবেন, তাদের সকলকে নিয়ে এই বৈঠক। শুধু তারা নন,
দলীয় স্তরের বিভিন্ন নেতৃত্বরা থাকবেন, এমএলএরা থাকবেন, কাউন্সিলররা থাকবেন, পঞ্চায়েত সদস্যরা থাকবেন, তার সাথেও এমপি অর্থাৎ সাংসদরাও থাকবেন। তাদের সকলকে নিয়ে এই মেগা বৈঠকের ডাক দিলেন। এতদিন এসআইআর আবহে বহু মেগা বৈঠক দেখতে পাওয়া গেছে, বহু ভার্চুয়ালি মেগা সমাবেশ দেখতে পাওয়া গেছে, তবে এবারের মেগা বৈঠক এই কাউন্টিং শেষ মুহূর্তের যে তুরুপের তাস, সেই তুরুপের তাস এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বের করবেন। এই কাউন্টিং সেন্টারের ভিতর তৃণমূলের এজেন্টরা ঠিক কিভাবে কাজ করবে, কিভাবে কাউন্টিং সেন্টারের মধ্যে তারা তাদের রণকৌশল সাজিয়ে কাজ করবে, সেইটা সুনিশ্চিত করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যেটা জানতে পারা যাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 90,000 কর্মী সমর্থকদের নিয়ে এই ভার্চুয়াল সমাবেশ আয়োজিত হবে। 80,000 বুথ এবং তার সাথে দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা তারাও থাকবে। অর্থাৎ বলা যায় এক মেগা ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিংয়ের আগে দলীয় কর্মীদের আরও চার্জ আপ করার জন্য, আরও পাওয়ার বুস্ট আপ করার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া। এর মধ্যে থেকে কিভাবে কাউন্টিং সেন্টারে থেকে কিভাবে তারা কাজ করবেন, কিভাবে কাউন্টিং সেন্টারের ভিতর যাতে আর কোনো নন্দীগ্রাম না হয়, যাতে কোনো লোডশেডিং না হয় আবার, সেটাও সুনিশ্চিত করতে হবে। কারণ নন্দীগ্রাম ভবানীপুর এক জিনিস নয়। নন্দীগ্রামের রাজনীতি 2021-এ যেটা ছিল 2026-এর নির্বাচনে, সেই নন্দীগ্রামের রাজনীতির পুরো ভোলবদল হয়ে গেছে। নন্দীগ্রামের রাজনীতি এখন অন্য স্রোতে বইছে। ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্রে লোডশেডিং হবে কি, নাকি এই লোডশেডিংয়ের মধ্যে দিয়ে আবার নন্দীগ্রাম থেকে একটা বিরোধী দলনেতা আবার তৈরি হয়ে যাবে। এখন সেটাই দেখার, যাতে বুথে বুথে এই লোডশেডিং না হয়, যাতে বুথে বুথে কাউন্টিংটা ঠিক করে হয়, ঠিক করে যাতে কাউন্টিংয়ের প্রক্রিয়াটা চালানো যায়, সেই জন্য দলীয় কর্মীদের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা এবার দেওয়ার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না তিনি আদেশ দিচ্ছেন কেউ কাউন্টিং সেন্টার ছেড়ে বেরোবে না। তবে এবার যতক্ষণ কাউন্টিং সেন্টারে থাকবে কি করতে হবে সেটা বলে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ দুপুর 1টার পর গোটা বাংলা জুড়ে ডিজে বাজানোর পরিকল্পনা নিয়েছিলেন অভিষেক। এবার সেই ডিজে বাজানোর জন্য যা যা করতে হয়, এবার সেটা করার সময়। এবার সেটা বোঝাতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রাজনীতি, সেই রণকৌশল নিয়ে এবার মাঠে নেমে পড়েছে শেষ মুহূর্তের যুদ্ধ এবার তৃণমূলে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আর সামনেই বিধানসভার ফলাফল, বিধানসভা ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট আমরা সব সময় নিয়ে আসবো আপনাদের সামনে। নজর থাকুক আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নমস্কার।